আসসালামু আলাইকুম। আজকে আমরা মোস্ট কনফিউজিং তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। এই তিনটা একজন ব্যক্তি যখন মিডিয়াবল পিরিয়ড বা ভারতীয় উপমহাদেশের মুসলমান শাসন আমল মুসলিম শাসন আমল পড়তে যেয়ে এই তিনটাতে প্রবলেম হয় নাই, এটা আমি বিশ্বাস করি না, এবং এখনো অনেকেরই এই প্রবলেমটা আছে। তো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। প্রথমত হইল, ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন কে? মানে কোন ব্যক্তির হাত ধরে এখানে ইসলাম প্রতিষ্ঠার পথটা সুগম হয়ে যায়, অর্থাৎ প্রাথমিক বিজয়। আমরা এই কনসেপ্টটা দেখবো। দেন ভারতবর্ষে সর্বপ্রথম মুসলমান বা মুসলিম শাসন প্রতিষ্ঠাটা কে করছে, কার হাত ধরে এখানে মুসলিম শাসন মানে মুসলিম ব্যক্তিদের দ্বারা শাসনটা শুরু হয়েছে, এখানে হিন্দু শাসক যারা ছিল তাদের পতন ঘটিয়ে, এটা একটা বিষয়। দেন এই শাসনটাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছে কে? এই শাসনটাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছে কে? এই কয়েকজন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে কয়েকজনের নাম আসবে, আমি আগে লিখি। চলো, প্রথমত আসবে এখানে মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম। তারপরে আসবে এখানে আমাদের মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি। তারপরে আসবে কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেক। ওকে, আমি একটু আলোচনা করি। চলো, প্রথমত ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করে কে? তোমরা অনেকেই মনে করো যে ভারতীয় উপমহাদেশে মনে হয় ইসলামের আবির্ভাব ঘটছে সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে। আমরা কিন্তু সকলেই জানি যে সিন্ধু বিজয় হয়েছে, মুসলমানরা এখানে বিজয় করছে। তো এই বিজয়ের মধ্য দিয়ে হয়তো বা এখানে ইসলামের আবির্ভাব ঘটছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এইরকম না। তাহলে ভাই ইসলামের আবির্ভাব কিভাবে ঘটছে? আপনি এটা কি বলতেছেন? ইসলামের আবির্ভাব এরও আগে ঘটছে। এখানে সিন্ধু বিজয়ের আগেও কাদের হাত ধরে ঘটছে? আরব বণিক যারা ছিল তাদের হাত ধরে ঘটেছে। সিন্ধু যে আমরা আক্রমণ করছি না, এই প্রত্যক্ষ আক্রমণের কারণ যেটা ছিল বা এটার পিছনের যে কারণটা ছিল, এটা তো ছিল মুসলিম বণিক যারা ছিল আর কি, তাদের ধন সম্পত্তি তো লুট করা হয়েছে দেবল শহরে। সেটার প্রেক্ষাপটে তো সরাসরি আমরা প্রত্যক্ষভাবে এখানে আক্রমণ শুরু করলাম, মানে সিন্ধুতে আমরা আক্রমণ শুরু করলাম। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো দেখো, এখানে ইসলামের যে আবির্ভাবটা, এটা ভাই অনেক আগেই হয়েছে। আরব বণিকদের হাত ধরে তারা এখানে আসছে, এখানে বসবাস করেছে, ইসলাম প্রচার করেছে, তারা বিবাহ শাদী করেছে। তো এইভাবে তারা বংশ বিস্তার করেছে এখানে, এটা হয়েছে। এই কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা, এই কনসেপ্টটা আমাদের সম্পূর্ণ আলাদা। কিন্তু এখানে রাজনৈতিক দৃষ্টিকোণটা আমরা দেখবো। তো সিন্ধু বিজয় হওয়ার পর মোহাম্মদ বিন কাসিমকে কি করা হইলো? সিন্ধু, তারপরে দেবল, তারপরে হইলো তোমার আশেপাশের আরো যে অঞ্চলগুলো ছিল, এই সবগুলো অঞ্চলের দায়িত্ব দেওয়া হইলো। যেহেতু ইনি জয় করেছে, সেহেতু ইনাকে কি করা হইলো? এই দায়িত্বগুলো দেওয়া হইলো। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে মোহাম্মদ বিন কাসিমকে কি করা হয়? আবারও দামেস্কে ফিরে যেতে হয়। সিরিয়ার দামেস্কে তাদের কি করতে হয়? আবারও ফিরে যেতে হয় তাকে, এবং তাকে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কারণে বন্দী করা হয়েছিল এবং জেলে থাকা অবস্থায় সে মারা যায়। এটা তোমার জন্য পড়া না, এটা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এই কনসেপ্টটা আলাদা, বাট আমি এমনিতে তোমাকে বলতেছি, এদিকে যে মাথা ঘুরে না। তাহলে আমরা একটা বিষয় দেখলাম এখানে আমরা কোন বিষয়টা নিয়ে আসবো? এখানে আমরা যে বিষয়টা নিয়ে আসবো সেটা হইলো যে তিনি এই অঞ্চলটা জয় করছে, সিন্ধু যে অঞ্চলটা ছিল অঞ্চলটা জয় করছে, তিনি এখানে শাসন শুরু করেছে, কিন্তু পরবর্তী তাকে আবারও দামেস্কে ফিরে যেতে হয়। এই জন্য তিনি ইসলামটাকে রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠা করতে পারে নাই। ইনি জাস্ট ইসলাম প্রতিষ্ঠার পথটা সুগম করে গেছেন। ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করে গিয়েছেন, রাজনৈতিকভাবে তিনি এখানে প্রতিষ্ঠা করতে পারে নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার। তোমরা অনেকেই মনে করো যে রাজনৈতিকভাবে কেন প্রতিষ্ঠা করতে পারে নাই, এই জন্যই বললাম এটা, যে করতে পারে নাই কেন? কারণ রাজনৈতিক কারণে তাকে আবারও দামেস্কে ফিরে যেতে হয়েছিল, যার কারণে তিনি পারে নাই। তারপরে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছে কে? তোমরা তরাইনের যুদ্ধের সাথে সবাই সম্পর্কিত, সবাই জানো এটা। তরাইনের যে যুদ্ধটা হয়েছিল, এই তরাইনের যুদ্ধের মাধ্যমে দিল্লি আজমিরের যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা চলে যায় মোহাম্মদ ঘুরির কাছে। ঘুর সাম্রাজ্য যখন আফগানে ভালোভাবে বিস্তৃত হইলো, তারপরে তাদের মেইন নজর ছিল উত্তর ভারতের দিকে, আর উত্তর ভারতটাই হইলো অ্যাকচুয়ালি তোমার দিল্লি আজমির। এই অঞ্চলটাকে জয় করে তিনি তার সেনাপতি যে ছিল কুতুবউদ্দিন আইবেককে তিনি দায়িত্ব দিয়েছিল। কিন্তু পরবর্তীতে আততায়ীর হাতে মোহাম্মদ ঘুরি মারা যায়। 1206-এ। তারপরে কি করা হয়েছে? তারপরে কুতুবউদ্দিন আইবেক যেহেতু ওই অঞ্চলের দায়িত্ব ছিল, তিনি কি করলো? তিনি এখানে স্থায়ীভাবে মুসলমান বা মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো। এখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করলো কুতুবউদ্দিন আইবেক। কারণ ইনিও আততায়ীর হাতে মারা গিয়েছে। তাহলে এখন ক্ষমতায় আসবে কে? ক্ষমতায় আসবে তার যে সেনাপতি ছিল সে। ভাই ক্ষমতায় তার পুত্র আসবে না, এটা নিয়ে কথা আছে। যদি এগুলো বেসিক ক্লাসের আলোচনা, তাও আমি বলতেছি। তো দেখো,
মোহাম্মদ ঘুরির ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান ছিল না, এরকম একটা আলোচনা ছিল। সেখানে রাজদরবারে যারা লোক ছিল, বরেণ্য লোক, তারা বলতেছিল যে মোহাম্মদ ঘুরির পর ক্ষমতায় কে আসবে। তিনি বলেছিল আমার যে দক্ষ চারজন সেনাপতি আছে তারাই আমার এই অঞ্চলটা কি করবে, পরিচালনা করবে। তাদের মধ্যে অন্যতম একজন ছিল কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক। তো যখন মোহাম্মদ ঘুরি মারা যায় তখন কুতুবউদ্দিন আইবেক দিল্লিকে কেন্দ্র করে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করে। তিনি দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করে, আর দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করার মাধ্যমেই তিনি ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। আর এই দিল্লি সালতানাতকে আরো শক্তিশালী ও সার্বভৌম গড়ে তোলে শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিল। আর ইনাদের দ্বারা যে বংশটা শুরু হয়েছিল এটাই হইল মামলুক বংশ। এটাই কি, মামলুক বংশ। তাহলে প্রথমটার আনসার হইলো মোহাম্মদ বিন কাসিম, দ্বিতীয়টার আনসার হইলো মোহাম্মদ ঘুরি, তৃতীয়টার আনসার হইলো কুতুবউদ্দিন আইবেক। এইরকম সুন্দর করে টপিকস গুলো আমাদের যে আলটিমেট সাজেশন যে বইটা আছে এখানে কিন্তু এগুলো আলোচনা করা আছে। ওকে, তোমাদের চলো একটু আমাদের ব্যাচ সংক্রান্ত কথা বলি। আমাদের যে রিভিশন ব্যাচ চলতেছে, এক্সাম ব্যাচ চলতেছে, তোমরা এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। এক্সাম রুটিনটা দেখতে পারো, সুন্দর করে সবকিছু মেক করা আছে, ডিরেক্ট পে করে ভর্তি হয়ে যেতে পারবা। আর এই অ্যাডমিশন রিলেটেড আমাদের দুইটা বই, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, জিকে আলটিমেট সাজেশন, বইগুলো তোমরা ফলো করতে পারো। আর অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই নাম্বারে নক দেবা, আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।